চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ অডিটর সহ নিহত ৯। রাজশাহীতে বাসের চাপায় পা হারালেন বাবা মেয়ে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রায় ৭ জন ছিল, ৭ জনের ভিতর ৪ জন মারা গেছে, ২ জন এখানে, ২ জন হাসপাতালে। মাইক্রোর সামনাসামনি সংঘর্ষ করে তাদের, এবং এরই মধ্যে ৪ জন স্পটে, বাকি কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক। যশোরে বল ভেবে খেলার সময় বোমার বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ভাই ও বোন। ঘটনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। বলের মতন লাল টেপ দিয়ে পেয়েছে না, আমি মনে করছি কি ওই যে বল। একটা ব্যাগ পেয়েছে, ব্যাগ টানতেছে, বম ব্লাশে মেয়েটার নাড়ি বুড়ি বেড়ে গেছে। যেটি হচ্ছে আপনি জর্দার কোটা এবং জালের মধ্যে ইউজ করা লোহা জাতীয় দ্রব্যের মাধ্যমে বানানো হয়েছে। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় বিপাকে ব্যবসায়ীরা। আটকা পড়েছে খাদ্য সামগ্রী সহ সুতাবাহী ট্রাক। বন্দরে কার্যক্রম অনেক কম, এ কারণে আমাদের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, কাজেও অনিয়মের অভিযোগ। কারিগরি ত্রুটি দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। গত ১ বছরও কোনো কাজ নেই, রিপেয়ারিং এর কোনো কাজ নেই। আমাদের এই যে ভূমি অফিসের পশ্চিম পাশে রুমটা খুব ফাটা, ওখানে কখন মনে পড়ে যাবে। আমার নাম থাকার কোনো প্রশ্ন আসে না, সেটা তো কারিগরি ত্রুটি থাকতে পারে। কুমিল্লায় বজ্রাঘাতে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি, জনমনে আতঙ্ক। সচেতন হওয়ার তাগিদ আবহাওয়া অফিসের। কোরবানির চমক, নওগাঁর টাইগার বিশু। ৩০ মন ওজনের ষাঁড় কিনলেই বিনামূল্যে মিলবে ছাগল। হাটে নয়, বাড়িতেই বিক্রির ইচ্ছা মালিকের। এই গরুটা খুব বড়, অত্র এলাকার মধ্যে এরকম বড় গরু না। প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক পরিবেশে ওনারা লালন পালন করে থাকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৪ জেলায় সড়কে প্রাণ গেছে ৯ জনের। এর মধ্যে দিনাজপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে মারা গেছে ৪ জন। তাদের মধ্যে ৩ জন অডিটর। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল ও হবিগঞ্জে নিহত হয়েছেন আরও ৫ জন। এদিকে রাজশাহীতে বাসের চাপায় পা হারিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী শান্ত ইসলাম ও তার মেয়ে উম্মে তুরাইয়া। তাদেরকে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেলে। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি দেখলেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। সকালে প্রশিক্ষণে অংশ নিতে একটি মাইক্রোবাসে রংপুর যাচ্ছিলেন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের ৭ কর্মকর্তা। বীরগঞ্জের ২৫ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাস চালক আরিফ হোসেন এবং দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের সুপারিনটেন্ডেন্ট দেলোয়ার হোসেন। মাইক্রোবাসে থাকা ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় ঠাকুরগাঁওয়ের ২ অডিটর জুলফিকর আলী এবং ইমরুল হাসান। আহত বাকি ৩ জনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। একসঙ্গে করে ওরা বাইক করে সকালের দিকে ট্রেনিং এর জন্য যাচ্ছিল। যাওয়ার পথেই ঘাতক ট্রাকে মনে করেন যে সিমেন্ট ট্রাক ধাক্কা, উপর ২ জনে ধাক্কা লাগে। মাইক্রোর মধ্যে ছিল আপনার ৭টা লোক, তার মধ্যে ড্রাইভারটা পড়েছিল নিচে, ৩টা লোক গাড়ির ভিতরে চাপা পড়েছিল। পরে আসলে আমরা উঠাইলাম, এগুলো উঠে রাস্তায় নিলাম। জায়গা স্পট 2টা ডেড। আমাদের এখানে ৪ জন এপর্যন্ত মারা গিয়েছেন, আর ৩ জন আহত অবস্থায় ছিলেন। এর মাঝে একজনকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন, বাকি 2 জন হাসপাতালে ভর্তি আছে। আমি সচেতন থাকলে হবে না, আমার অপোজিশন যিনি আছেন, যিনি গাড়ি চালাচ্ছেন, যে গাড়িটি আসছে, তিনি কতটুকু সচেতন
সেটাও একটা দেখার বিষয়। এদিকে রাজশাহীতে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন সিঙ্গাপুর প্রবাসী শান্ত ইসলাম। বাঘা উপজেলার বানিয়াপাড়া সড়কে পৌঁছালে ঢাকাগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে তাদের। এ সময় শান্ত ও তার মেয়ে উম্মে তুরাইয়া বাসের নিচে চাপা পড়ে। সাথে সাথে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাবা মেয়ের 2 পা। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। এছাড়া সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বাহুবলে 3 জন, টাঙ্গাইলের ক্ষুদিরামপুরে 1 জন এবং কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণ গেছে আরও 1 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যশোর শহরে বসত ঘরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে 1 শিশুর, আহত হয়েছে 2 শিশু। হতাহতরা আপন ভাই বোন। সকালে বল ভেবে বোমাটি নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বোমাটি শিশুরা কিভাবে হাতে পেল তা খতিয়ে দেখছে পুলিশ। যশোরের শঙ্করপুর জমাদ্দারপাড়ার আধাপাকা এই বাড়িতে 3 শিশু সন্তানকে নিয়ে বসবাস শাহাদাত সুমি দম্পতির। কখনো ভাঙাড়ি জিনিসপত্র, কখনো বাদাম বিক্রি করে সংসার চালান তারা। সকালে বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশীরা গিয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় 3 শিশুকে। আহত 6 বছরের খাদিজা, 5 বছরের সজীব ও 3 বছর বয়সী আয়েশাকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খাদিজা ও সজীবকে রেফার করা হয় ঢাকায়। আনার পথেই মৃত্যু হয় শিশু খাদিজার। ঘরে খেলা করতেছে, এর মধ্যে দেখি বাস্ট হয়েছে, শব্দ কি দৌড়ই গেছি, যাই আন্দারে খুঁজে পাচ্ছি না ওদের। তারপরে গুণরে পাইছি, নিয়ে তাতে হাসপাতাল দৌড়াইছি। ওরা তো সারা জায়গায় ভাঙড়ি খুঁটিয়ে নি ঘরের মধ্যে থই করে, এখন তার সাথে নিয়ে আসলো কি ওরা খুঁটিয়ে নিয়ে আসলো সেইটি আমরা বলতে পারবো না। মা সুমি খাতুন জানান, বাড়ির সামনে খোলা জায়গায় কলা গাছের গোড়ায় রাখা হাত বোমাটি খেলার বস্তু ভেবে বাড়িতে নিয়ে আসে শিশুরা। আমার ছেলেমেয়েরা পাইছে এই মাটির ভিতরে খুঁজে পাইলি, ওরা ওই ভিতরে খেলা করতেছিল ঘরের ভিতরে। আমার এই ছোট মেয়ে ঘুমাইছিল, ওখান থেকে বোমাটা ফাটিয়ে গেছে। যে বোমাটা আমি বুঝতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। আশেপাশে আর কোনো বোমা রয়েছে কিনা তা খুঁজে দেখে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। একটা ককটেল ছিল, একটি ককটেল যেটি হচ্ছে আপনি জর্দার কোটা এবং জালের মধ্যে ইউজ করা লোহা জাতীয় দ্রব্যের মাধ্যমে বানানো হয়েছে। আলামত সংগ্রহ করার পর আমরা বাকি কার্যক্রমটা পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে যাচ্ছি। ককটেলটি কিভাবে শিশুরা হাতে পেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা আসলে আমরা এখনো মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। আমরা আমাদের টিম কাজ করতেছে, আমরা দ্রুতই আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ। মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত যশোরের শঙ্করপুরে প্রায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ফারাক্কা চুক্তি শেষ হওয়ার এখনো 1.5 বছর বাকি, তাই এই নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তি নবায়ন হবে এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজশাহীর বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে বালু ও ভূমিদস্যুতা চরমে পৌঁছেছে। ফসলি জমিতে পুকুর খনন পরিবেশকে হুমকিতে ফেলেছে। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানান, প্রকল্পের স্বার্থে নদী প্রবাহে আর বাধা রাখা যাবে না। পরে নাটোরেও বড়াল নদী ও রেগুলেটর পরিদর্শন করেন উপদেষ্টা। এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী পর্যালোচনা বিষয়ক কর্মশালায় অংশ নেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, সেটি বাতিল বা প্রত্যাহার না হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না দলটি। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। কর্মশালায় বিভাগের 70 জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশ নেন। আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না।
বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরে আটকে আছে। এসব ট্রাকে ফলের জুস, বিস্কিট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা রয়েছে। বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে গার্মেন্টস পণ্যবাহী 29টি ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী 2টি ট্রাক। নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এতে কমে আসবে রাজস্ব আয়। বন্দরে কার্যক্রম অনেক কম, এ কারণে আমাদের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। গত 2 দিন আগে ভারত সরকার যে নিষেধাজ্ঞা করেছে, সেই অবস্থায় এখন আমাদের কাজ কাম কমে গেছে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এ পর্যায়ে চলে যাচ্ছি বেনাপোল স্থলবন্দরে। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বন্দরের সবশেষ চিত্র জানতে চাই, আটকে পড়া রপ্তানিবাহী ট্রাকগুলোর কি অবস্থা? বেনাপোল স্থল বন্দর সহ দেশের বিভিন্ন স্থলপথ দিয়ে বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারতে আমদানি করা হতো, এই আমদানিকৃত পণ্যের উপরে কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। গত 17ই মে ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল স্থল বন্দরে কিন্তু এই প্রভাব পড়েছে এবং রপ্তানি কার্যক্রম কিন্তু পূর্বের তুলনায় অনেক গাড়ির সংখ্যা কমে গেছে। বেনাপোল স্থল বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ ক্লতার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ভারতের গত 2 দিন আগে রপ্তানি বাণিজ্যে যে সকল নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞা জারির ফলে বেনাপোল স্থল বন্দর বাদে নৌপথ ও বিমান পথে কিন্তু এই সকল তৈরি পোশাক সহ এই সকল পণ্য রপ্তানি করতে কিন্তু রপ্তানি ব্যয় অনেক বেশি পাবে, যার কারণে কিন্তু রপ্তানি বাণিজ্য এবং ব্যবসায়ীরা কিন্তু চরম হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে। আমার সাথে পেট্রাপোল C&F ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ভারত সরকার নতুন করে যে আমদানি করে যে 7টি পণ্য, তৈরি পোশাক সহ যে 7টি পণ্য নিষেধাজ্ঞা জারি করেছে, এর ফলে কিন্তু পেট্রাপোল বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কমেছে। তবে আমদানি পুরানো যে সকল এলসি ও টিটি করা ছিল, এই পুরানো এলসি ও টিটির পণ্য যাতে দ্রুত পেট্রাপোল বন্দরে আমদানি করা যায়, তার জন্য কিন্তু পেট্রাপোল বন্দরে কাস্টমসের সাথে কয়েক দফা তারা আলোচনা করেছে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক মোহাম্মদ শামীমুল হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ভারতের এই নতুন করে যে 7টি পণ্যের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এর ফলে কিন্তু পেট্রাপোল বন্দরে গতকাল প্রায় 29টি পণ্য বোঝাই ট্রাক, ভারতের রপ্তানিমুখী ট্রাক এই বেনাপোল বন্দরে আটকে ছিল। আর আজকে কিন্তু প্রায় 100টি ট্রাক এই বন্দরে দাঁড়িয়ে আছে ভারতে রপ্তানির উদ্দেশ্যে। তবে পেট্রাপোল বন্দরে তাদের সাথে আলোচনা হয়েছে বন্দর কর্তৃপক্ষের সাথে, যে দ্রুত যাতে এই পণ্যগুলো পেট্রাপোল বন্দরে রপ্তানি করা যায়, তার জন্য কিন্তু কয়েক দফা আলোচনা হয়েছে। তবে আজ থেকে এই পণ্যগুলো যাতে দ্রুত পেট্রাপোল বন্দরে রপ্তানি হয়। কামাল, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের বিশম্ভরপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি এক যুবক। ভোরে উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তের পিলারের পাশ দিয়ে যাচ্ছিলেন শামসুল হক সহ 4 থেকে 5 জনের একটি দল। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে BSF সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শামসুল হক। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। ঠিকাদারের তালিকায় ইউএনওর নাম, প্রকল্পের কাজে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। এই নিয়ে তোলপাড় চলছে ঠাকুরগাঁয়ে। ইউনিয়ন ভূমি অফিস সংস্কার প্রকল্পের তালিকায় দেখা গেছে রানীর সংকল ইউএনওর নাম। তথ্য অধিকার আইনে আবেদনের পরেই মিলেছে তালিকাটি। যদিও এটি কারিগরি ত্রুটি বলে দাবি বর্তমানে পীরগঞ্জে বদলি হওয়া রকিবুল হাসানের। তদন্ত করে দেখছে জেলা প্রশাসন। তালিকাটি ঠাকুরগাঁয়ের ইউনিয়ন ভূমি অফিস সংস্কার ও বরাদ্দের পরিমাণের। আছে ঠিকাদারদের নাম, সেই তালিকায় মিলল একজন ইউএনওর নামও। 2023-24 অর্থবছরে জেলার 5 উপজেলার 16টি ইউনিয়ন ভূমি অফিস সংস্কার করা হয়। এর মধ্যে রানীশঙ্কলে রয়েছে 2টি, বরাদ্দ প্রায় 10 লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে এসব কাজ বাস্তবায়নের কথা। সেখানে রানীশঙ্কলের ইউএনও রকিবুল হাসানের নাম থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। কাজটা আমাদের ইউএনও স্যারের মাধ্যমে, এটা উনি ছিল জনাব রাকিবুল ইসলাম, যে এখানটায় এই নতুন বিল্ডিং হওয়ার জন্য
হ্যাঁ, এখানটায় গত 1 বছরও কোনো কাজ নেই, রিপেয়ারিং এর কোনো কাজ নেই। বর্তমানে পীরগঞ্জে বদলি হয়েছেন রকিবুল হাসান। জানতে চাই আগের অফিসে ঠিকাদারের তালিকায় তার নাম থাকার রহস্য কি। না, ঠিকাদার তো এমএইচ কর্পোরেশনের মাধ্যমে আরেকটি পদ্ধতিতে করা হয়। না, আমার নাম থাকার কোনো প্রশ্নই আসে না, সেটা তো কারিগরি ত্রুটি থাকতে পারে। অন্য উপজেলাগুলোতেও কাজের মান নিয়ে খুশি নন ইউনিয়ন ভূমি অফিসের লোকজন। তারা অনিয়মের নানা অভিযোগ তুলেছেন। ইউনো অফিস থেকে আমাদের বরাদ্দ ছিল, ওনারাই সবকিছু মেনটেন করছেন। ওনারা মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় কাজ যা যা লাগে ওনারাই করছেন। আমাদের এই যে ভূমি অফিসের পশ্চিম পাশের রুমটা খুব ফাটা, ওখানে কখন মনে পড়ে যাবে এরকম আতঙ্ক লাগে, ভয় লাগে। ওয়ালের কাজটা পরে করলেও ঘরের কাজটা আগে করলে হতো, কিন্তু ওয়ালের কাজের সাথে সাথে ঘরের কাজের কথা বলছে যে হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ঠিকাদার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কাজ করার কোনো সুযোগ নেই। স্পেসিফিকেশন অনুযায়ী কোথাও যদি কাজ না হয় তাহলে সেগুলো তদন্ত অন্তে আমি অবশ্যই যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুরো প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয় ৪৯ লাখের বেশি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কুমিল্লায় বাড়ছে বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি। সম্প্রতি বজ্রাঘাতে একদিনে 5 জনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এ বিষয়ে প্রচার প্রচারণার উপর জোর দিচ্ছেন তারা। কুমিল্লার বরুড়ার পয়ালগুচ্ছ গ্রামে সম্প্রতি ঘুড়ি উড়াতে গিয়ে গুরুতর আহত হয় 3 শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জিহান ও ফাহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আদরের সন্তানকে হারিয়ে অসীম শূন্যতা 2 পরিবারে, শোকে কাতর স্বজনরা। ব্যবহার্য জিনিসপত্রের মাঝেই স্মৃতি খুঁজে ফেরেন হারানো আপনজনের। একটা সরাসরি আমার নাতিটার উপরে পড়ছে, মাথা চুলটিছে পুড়ে গেছে এবং এগারোটা ঠোয়া উঠে জ্বলে গেছে। যে এইটা দত্তাম যাই ঘরের মাঝে এটাতে মনে হয় নাতি দিয়ে পাগল এটা দত্তকালে ঘুরতে এটা দত্তকালে ঘুরতে এটা দত্তকালে ঘুরতে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে বজ্রপাত। বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে গত 14 বছরে দেশে বজ্রাঘাতে প্রাণ গেছে 4000-এরও বেশি মানুষের। চলতি বছরের 28 এপ্রিল একদিনেই সারা দেশে মারা যান 23 জন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ যায় 5 জনের। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। আকাশ কালো মেঘ করে আসে, তখন তো খুব ভয় লাগে। মাঠে মাঠে গাছ লাগা এটা উচিত, কিরে মানুষ গাছ আছে আমরা পাইব চলাফেরা করব। বাচ্চাদেরকে সচেতন রাখবেন, যখন বাচ্চারা ঘরের ভিতরে থাকে। আর মেন করে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলবো, আপনারা যারা স্টুডেন্ট আছে তাদেরকে যখন বজ্রপাত শুরু হবে তখন তাদেরকে স্কুল থেকে বের হতে দেবেন না। বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার উপরেই জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা যখনই দেখব আকাশে কালো মেঘ চলে আসছে, মানে সহজ ভাষা আমরা যেটা বোঝাতে পারবো সেটা হলো কালো মেঘ যখন চলে আসবে তখন আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। এটাকে যেটা বলে আমাদের আবহাওয়ার ভাষায় সিবি ক্লাউড ফর্ম করলেই অ্যান্ডবিল টাইপের যে ক্লাউডটা তৈরি হবে সেই সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রচারণা শুরু করেছি এবং আমাদের এটা অব্যাহত আছে যে সবাইকে কিভাবে সচেতনতা করা যায় এবং সচেতন হলেই আসলে বজ্রপাত থেকে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে এ পর্যন্ত বজ্রাঘাতে কুমিল্লায় মারা গেছেন 8 জন, আহত হয়েছেন 1 জন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ইন্টারনেটের বদৌলতে সকল তথ্য এখন হাতের মুঠোয় আছে টেলিভিশন। বাংলাদেশ রেডিও থেকেও কৃষি সহ বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয়। এত কিছুর পরেও প্রায় 10 কোটি টাকা ব্যয়ে রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্দেশ্য আবহাওয়া ও কৃষি নির্ভরযোগ্য তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়া। এই প্রকল্প কতটা বাস্তবমুখী তার খোঁজ নিয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তপ্ত রোদে ফসলের মাঠ থেকে মুগ ডাল তুলছেন কৃষক। এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় কীটনাশকের ব্যবহার হয়েছে বেশি। মাঠ থেকে ডাল তোলার আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আর জোয়ারের পানিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা।
ক্ষতি হয়েছে বর্ষায় কয়েক টাকা, আমার তাই তলাই গেছে, ওইসব কত তলাই গেছে। গাছ ডাঙ্গরার পরে আমরা 3 বার ওষুধ দিছি, তারপরে পুকুর আছে, পুকুর ধরার পরে ফসল তেমন একটা ধরে নাই। এরপরে ওই বর্ষা আইছে, বর্ষার পরে একটু ফসল ধরা যাচ্ছে, আর মধ্যে জোয়ারের পানিতে তলাই গেছে। কৃষকদের কাছে আবহাওয়া ও নদ নদীর সঠিক তথ্য পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয়ে দেশের 12 জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 12টি স্টেশনের মধ্যে বরিশালে একটি। একটু খোঁজ নিয়ে দেখা যাক কৃষকদের জন্য কী ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে সেই স্টেশন থেকে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বছর 2 আগে বরিশাল নগরীর খামারবাড়ির একটি কক্ষে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি। টাওয়ার, ট্রান্সমিটার, কম্পিউটার, মাইক্রোফোন সবই আছে এখানে। বিদ্যুৎ না থাকলেও সম্প্রচার স্বাভাবিক রাখতে আছে জেনারেটরের ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে স্টেশনটি। দুর্বল অবকাঠামোর কারণে বাতাস ও পানি ঢুকছে রুমের ভিতরে। বেশ কিছুদিন আগে যে রুমের যে এয়ারটাইট যে ফ্যাসিলিটিসটা ওটা একটু ডিস্ট্রয় হয়ে যায়, তারপরে থেকে ওটা রেডিও কার্যক্রমটা আসলে বন্ধ আছে। রেডিও স্টেশন স্থাপনের কাজ করেছে সার্ভিক ইঞ্জিন লিমিটেড। শুরুতে প্রকল্প থেকে একজন টেকনিশিয়ান স্টেশনটি পরিচালনা করত। নিয়মিত অনুষ্ঠান প্রচারের জন্য বরিশাল খামারবাড়ির 5 কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে 3 জন বদলি হয়েছে অন্যত্র। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আসছে না টেকনিশিয়ানও। আমি প্রায় 1.5-2 বছর আগে ট্রেনিং নিছি, তখন ট্রেনিং ছিল 3 দিন ব্যাপী, কিন্তু এইখানের যে কাজ সেইটা আসলে এই 2-3 দিনের ট্রেনিং বা 1 সপ্তাহ ট্রেনিংয়ে আসলে কমপ্লিট করা সম্ভব না। আমি এক জায়গায় আইসা চালু করেছিলাম, কিন্তু তারা ঢাকা থেকে আইসা আমাকে একবার দেখাই দেওয়ার কথা বলছিল, কিন্তু আসে নাই, এই জন্য আমি চালু করতে পারি না। 20 কিলোমিটার দূরে শোনা যায় না এই রেডিও। আশেপাশের কৃষকরা বলছেন কৃষি বিভাগের এই রেডিও শোনেননি কখনো। ইন্টারনেট বা টেলিভিশন থেকেই নিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। যারা নেট দেখে, নেট চালায়, তারা বলে যে বর্ষা হইবে, এই তো আগামী দিন নাকি বর্ষা হবে শুনলাম। তো রেডিও আমরা শোনে কেউ, রেডিও তো দূরের কথা, এখন টিভিও কম দেখে। এই যুগে রেডিও সেন্টারের বা রেডিও থেকে নিউজ কালেকশন করে সেটা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার যে ভীষণ আসলে যৌক্তিক বলে আমি মনে করছি না। শত শত কোটি টাকার যে লুটপাট, সে লুটপাটের আসলে মানে অংশীদার হতে, সে লুটপাট করার জন্যই আসলে এই প্রকল্পগুলো করা হচ্ছে। বরিশাল ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার, পাবনা, ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় সবগুলো স্টেশনই অচল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নরসিংদীতে মাদ্রাসা শিক্ষক হত্যার বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল থানায় ঘেরাও করল এলাকাবাসী। সকালে হাফিজপুর এলাকা থেকে কালামের মরদেহ নিয়ে মিছিল করেন তারা। মনোহরদী থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেন ক্ষুব্ধ এলাকাবাসী। নিহত আবুল কাসেম স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। গেল 16 মে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। গতকাল ঢাকা মেডিকেলে মারা যান কালাম। নাটোরের বড়াই গ্রামে যমুনা ইলেকট্রনিক্সের ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বনপাড়ায় স্বপন ইলেকট্রনিক্সের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন নাটোর, পাবনা, নওগাঁর অর্ধশতাধিক খুচরা বিক্রেতা ও সাব ডিলার সহ যমুনা রাজশাহী জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব সেলস মাকসুদুর রহমান। যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। কোরবানির ঈদে যমুনার পণ্য ক্রয়ে বিশেষ উপহারের অফার থাকবে বলেও জানানো হয়। অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র বাংলাদেশে ডিলারদের মাধ্যমে আমরা কাস্টমারের জন্য রিটেলে এবং খুচরা বিক্রিতে আমরা কাস্টমারের জন্য একটা নিশ্চিত উপহার আমরা রাখছি। ভুট্টার বেশ ভালো ফলন হয়েছে, তবু হতাশ লালমনিরহাটের চাষিরা। কারণ জেলায় নেই কোনো ক্রয় কেন্দ্র, তাই ন্যায্য দামে বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে প্রান্তিক চাষি। ভবিষ্যতে এই বিষয়ে প্রকল্প নেওয়া হতে পারে বলেছেন জেলা প্রশাসক। একসময় এসব জমিতে চাষ হতো তামাক, এখন সেখানে হয় ভুট্টার আবাদ, ফলনও মিলছে বেশ। তিস্তা ধরলা নদীবেষ্টিত জেলা লালমনিরহাট বছর 10 ধরেই রবি মৌসুমে জেলার 5 উপজেলার চরাঞ্চলে আবাদ হচ্ছে ভুট্টার। চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের।
এই অঞ্চলের সবচেয়ে ব্র্যান্ডিং ফসল ভুট্টা, কিন্তু আমাদের এটা একটা প্রসেসিং সেন্টার হয়, তাহলে আমি ন্যায্য মূল্যটা পাবো, এতে কৃষক লাভবান হবে। তামাকের বিকল্প হিসেবে আমরা ভুট্টা চাষ শুরু করলাম, কিন্তু কথা হচ্ছে এবারে ভুট্টার যে দাম, এই দাম দিয়ে আসলে ভুট্টার খরচও ওঠানো সম্ভব না। কিন্তু সমস্যা হলো দীর্ঘদিনেও জেলায় গড়ে ওঠেনি ক্রয় কেন্দ্র, তাই উৎপাদিত ফসল কয়েক হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন চাষিরা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানির দাম বেশি, বিল বেশি, এখন মনে করে যে কামলার রেট বেশি, এখন তো সেই পয়সাটা আমার ওঠে না। আমরা দাম পাই না, পাইকারে নিয়ে আমাদের বেশি দামে বেচে, এখানে কোনো গোডাউন নাই, কারখানা নাই, আর আমরা ন্যায্য মূল্য পাই না। কৃষি বিভাগ বলছে উত্তরের এই জেলার আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। ক্রয় কেন্দ্রের বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছে প্রশাসন। চরাঞ্চলে যেটা আমাদের হয়তো 3 ফসল করার সুযোগ নেই, সেই জায়গাগুলোতে শুধু আমরা ভুট্টাকে সীমাবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। সুতরাং এই ভুট্টাকে কেন্দ্র করে যে সরকারিভাবে কোনো এখানে ইন্ডাস্ট্রি বা অন্য কোনো এই ধরনের এখন পর্যন্ত চিন্তা ভাবনা নেই। সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই, বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে। তা আমরা সরকার এই বিষয়ে আমরা কয়েকবার লিখেছি সরকারের কাছে, হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে লালমনিরহাটে এবার 32,910 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয়েছে 33,055 হেক্টর জমিতে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। কোরবানিতে এবার বড় চমক টাইগার বিশু। 30 মণ ওজনের এই ষাঁড় কিনলে সাথে ফ্রি মিলবে একটি ছাগলও। নওগাঁর মান্দা উপজেলায় এক আদি কৃষকের বাড়িতে একসাথে বড় হয়েছে গবাদি পশু দুটি। বিশাল আকৃতির টাইগার বিশু 3 বছরে ওজন হয়েছে 30 মণ। শখের বসে গবাদি পশু পালন করেন মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের আবু ইউসুফ। তবে ফ্রিজিয়ান জাতের টাইগার বিশুকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। এই বিশু মায়ের পেটে আসতেই খাসি জবাই করে ভুঁড়ি ভোজের আয়োজন করেছিলেন। চেক করার পর গরু খাবেন, আমি বলছি তুমি কোন খাসি খাবে, তোমরা খাও। এই তখন একটা খাসি, ছোটো একটা খাসি জবাই করে 12 কেজি মাংস হলো। আমি বললাম যে বাসার মধ্যে দেওয়ার দরকার নাই, তোমরা আসো, আমার পার্শ্ববর্তী আছে খোলা নেতে আমার বাসাতে চাল নাও, নিয়ে মিক্সড পোলাও করে খাওয়া দাওয়া করো। গরু নয়, এ যেন হাতি পোষা। পরিচর্যায় রাখা হয়েছে 2 জন রাখাল। প্রতিদিন খায় 20 থেকে 25 কেজি রাজকীয় খাবার। 10 কেজি ভুসি খাবে, খুদের ভাত 2-3 কেজি চালের ভাত খাবে, গুঁড়া খাবে, আপনার লবণ খায়, খোল খায়, আটাও দেয়। এই ভাঙ্গানি আটা আমার, এই গম, ভুট্টা, বুট এগুলো মিক্সড করে নিই, নিয়ে ভাঙ্গানোর পর ওটা একটু দেওয়া হলো। আর এই যে এখন গরমের সময় আমি গুড় দিই। একই সাথে আদর যত্নে বড় হয়েছে আরেকটি চমক, তোতাপুরি জাতের এই ছাগল। টাইগার বিশুকে কিনলে ফ্রি দিবেন ছাগলটি। ওদের ছায়া দিয়ে আমি নিয়ে ঘুরি, আমি সামনে যাই, ও আমার পিছে পিছে যায়। আমি ওকে একটু পাউরুটি খাওয়াই বা কলা খাওয়াই। এই গরুটা খুব বড়, অত্র এলাকার মধ্যে এরকম বড় গরু না। প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক পরিবেশে ওনারা লালন পালন করে থাকে, এই কারণে অসুখ বিসুখ একটু তুলনামূলক অতটা না। প্রাণী সম্পদ বিভাগ বলছে কুরবানি ঈদ উপলক্ষে জেলা জুড়ে গবাদি পশু পালনে বৈচিত্র্য আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় টাইগার বিশুকে দেখভাল করছেন তারা। তার থাকার যে ঘর, তার খাদ্য ব্যবস্থাপনা, তার অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি, সকালবেলা কি খাবার হবে, দুপুরবেলা কি খাবার হবে এবং বিকেলবেলা কি খাবার হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা নখদর্পণে তাদেরকে হাতে কলমে শিখে দিই। হাটে নয়, বাড়ি থেকেই টাইগার বিশুকে বিক্রি করতে চান আবু ইউসুফ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।